আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের আলোচনাটি শুরু করার আগে আমাদের একটি গভীর রাজনৈতিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেটি হলো, ভারত কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নাকি দেবে না? অবিশ্বাস্য মনে হলেও এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে যেন এই একটি মাত্র প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সরকার তাকে ফেরত চাইছে, কিন্তু ভারত কোনোভাবেই এখন পর্যন্ত সাড়া দিচ্ছে না। এই নীরবতা বা এই কৌশলগত অবস্থান শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেই নয়, আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎকেও এক বিশাল অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট নামের একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধে কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে যা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। দ্য ডিপ্লোম্যাট তাদের লেখায় এমন এক উপসংহার টেনেছে, ভারত যত চাপই পাক না কেন তারা তাকে ফেরত দেবে না। তাদের লেখার ভাষা এতটাই সুনির্দিষ্ট, মনে হচ্ছে ভারত এই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে ফেলেছে। তাদের পর্যবেক্ষণ বলছে এর পেছনে সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক একেবারে শূন্যের পর্যায়ে আছে। অর্থাৎ ভারত এই মুহূর্তে এই সরকারের আমলে কোনো বড় সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়, যা তাদের দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কিন্তু বসে নেই। আপনারা জানেন, গত 17 নভেম্বর একটি রায়ের পর ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে, যাকে নোট ভার্বাল বলা হয়। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনকেই ফেরত চেয়েছে বাংলাদেশ। এই সময় সরকার খুব কড়া ভাষায় দিল্লির কাছে বার্তা পাঠিয়েছে। তারা স্মরণ করিয়ে দিয়েছে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেয়া ভারতের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। বাংলাদেশের পক্ষ থেকে একথাও বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে আশ্রয় দেয়া হলে তা অমৃতসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত বলে বিবেচিত হবে। এই বার্তা পাঠানোর মধ্য দিয়ে সরকার কূটনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু ভারত এই চাপের মুখেও খুব কৌশলী কূটনৈতিক বাক্য ব্যবহার করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের পর একটি বিবৃতি দিয়েছিল। তারা বলেছিল তারা রায়টির লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে তারা থাকবে। কিন্তু একবারও তারা প্রত্যর্পণের প্রসঙ্গটি উত্থাপন করেনি। এটি এক ধরনের কূটনৈতিক এড়িয়ে যাওয়া, যার মাধ্যমে ভারত সময় নিতে চাইছে। ভারতের একজন গবেষক স্মৃতি এস পটনায়ক এই পরিস্থিতির একটি খুব সহজ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী এবং তাদের ম্যান্ডেট সীমিত। তাই দিল্লি এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে না। তারা সিদ্ধান্ত নিতে চায় একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর। এর মানে হলো ভারত এই অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যত এড়িয়ে যাচ্ছে। তারা অপেক্ষা করছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। তারা আগ্রহী হবে সেই সরকারের সঙ্গে, একটি নির্বাচিত সরকারের সঙ্গে। কাকে দেবে আর কাকে দেবে না সেই সিদ্ধান্ত তারা তারপরে নেবে। এই অবস্থান একটি বিষয় স্পষ্ট করে দেয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ভারতের ভূমিকা কতটা প্রভাবশালী। তবে কেবল বর্তমান সরকারের অস্থায়ী চরিত্রই নয়, এর পেছনে আরো গভীর এবং ঐতিহাসিক কারণ রয়েছে। ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা যথেষ্টই প্রবল। রায় ঘোষণার পরে এই বিরোধিতা আরো শক্ত হয়েছে। ভারতীয় রাজনীতিবিদরা বলছেন তাকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। ভারতের রাজনৈতিক দলগুলো, তা বিজেপি হোক বা কংগ্রেস, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারের সঙ্গে একটি ঐতিহাসিক সম্পর্ক লালন করে এসেছে। আপনারা জানেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ব্যাপক সহযোগিতা করেছিল। এরপর ৭৫-এর পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে ভারতই আশ্রয় দিয়েছিল। সেই কারণে ভারতের বড় দুটি দলের সঙ্গেই
এই পরিবারের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এই বন্ধুত্বকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই কাজটি করতে গেলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হবে, বিশেষ করে কংগ্রেসের দিক থেকে। আইনি দিক থেকেও ভারতের হাতে সুযোগ আছে। 2013 সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে একটি বিশেষ ধারা ব্যবহার করতে পারে। সেটি হলো রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা। ভারত এটিকে রাজনৈতিক মামলা হিসাবে বিবেচনা করে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। এই সুযোগটি তারা নেবে বলেই অনুমান করা যায়। আর এই সবকিছুর মাঝে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও তাদের অবস্থান স্পষ্ট করেছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের পর্যবেক্ষণে সরাসরি ভারতকে আহ্বান জানিয়েছে, তারা যেন মৃত্যুদণ্ডের মুখে কাউকে ঠেলে না দেয়। আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন। ভারত একদিকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তাদের অবস্থান পরিষ্কার রাখতে চাইছে। এই দুটো চাহিদার মাঝে ভারসাম্য রক্ষা করা দিল্লির জন্য একটি কঠিন কাজ। বাংলাদেশের অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক স্বার্থ ভারতের জন্য অনেক বড়। তাই 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে দিল্লি খুবই সতর্ক অবস্থানে থাকতে চাইছে। তারা দীর্ঘদিনের এই সম্পর্ক নষ্ট করতে চায় না, কিন্তু আপাতত তাদের সিদ্ধান্ত পরিষ্কার, তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। এই সিদ্ধান্ত আসলে আমাদের দেশের রাজনীতিতে একটি বিশাল প্রভাব ফেলবে। এর মাধ্যমে দেশের সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় ভারত একটি নীরব ও কৌশলগত ভূমিকা পালন করছে। ভারত কার্যত তার প্রধান আঞ্চলিক মিত্রকে সুরক্ষা দিয়ে দেশের ভবিষ্যতের রাজনৈতিক গতিপথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি নিজেদের হাতেই রেখে দিয়েছে। এই ঘটনা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটকে আরও দুর্বল করে দিয়েছে এবং আগামী দিনের রাজনীতিতে ভারতের প্রভাবকে আরও বেশি দৃশ্যমান করেছে। এই পুরো পরিস্থিতি আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নেবে এবং আর কি ব্যবস্থা নেওয়া বাকি আছে সেগুলো কিন্তু বর্তমান সময়ে আমাদের দেখার বিষয়। এর পাশাপাশি যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আরো ব্যাপকভাবে বিশৃঙ্খলিত হবে। কেন বিশৃঙ্খলিত হবে এই প্রশ্ন আসতে পারে। দেখুন, শেখ হাসিনা যদি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বা ভারত যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয়, তাহলে ওনার যে রাজনৈতিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। উনি যেভাবে এখন রাজনৈতিক দলকে পরিচালিত করছেন সেভাবে তিনি রাজনীতি করতে পারবেন না। এবং উনি যদি রাজনীতি বন্ধ করে দেন বা ওনার যে বর্তমান সময়ে আমরা কথাবার্তা শুনতে পাই সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওনার যে রাজনৈতিক দল রয়েছে বা আওয়ামী লীগ কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার মতো যে মানুষ শেখ হাসিনা, তিনি যদি স্টপ হয়ে যান, তাহলে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই স্থবির হয়ে পড়বে। কিন্তু যদি ভারত ফেরত না দেয়, তাহলে তিনি এখন যেভাবে রাজনীতি করছেন ঠিক একইভাবে রাজনীতি করবেন এবং এটি কিন্তু আওয়ামী লীগের জন্য আন্দোলনকে তীব্র করার আরেকটি বড় কৌশল।